বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত লাশ উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান শুরু করেছে কলকাতার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সেই সঙ্গে কসাই জিহাদকে নিয়ে কলকাতার নিউ টাউনের অ্যাপার্টমেন্টে অভিযানে যাচ্ছে পুলিশ। এই মুহূর্তে কলকাতার কাশীপুর বাগজোলা খালপাড়ে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, বলছিলেন এই রহস্য উপন্যাসের পাতায় পাতায় যেরকমভাবে কৌতূহল থাকে, রহস্য থাকে, ঠিক এই এমপি আনার হত্যাকাণ্ডের রহস্যের কিন্তু প্রতি পাতায় পাতায় প্রতি ঘন্টায় কিন্তু রহস্যের উপন্যাসের মতো হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার অদূরে নিউ টাউনের ঠিক পাশে ভাঙড়ের কৃষ্ণমাটি বাগজোলা খালে, এবং এই বাগজোলা খাল কিন্তু এখন রীতিমতো একটি দর্শনীয় স্থান। আমি শুধু একটু আমার সহকর্মীকে বলবো একটু দেখানোর জন্য যে এই রহস্য ঘিরে আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু স্থানীয় মিডিয়া এবং সাধারণ মানুষের মধ্যে একটি কৌতূহল রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কয়েকজন কর্মী ইতিমধ্যেই কিন্তু এই যে কচুরিপানা পরিষ্কার করে তার যে এমপি আনারের দেহাংশ, খণ্ড অংশ কিংবা যে ফেলে যাওয়া যে ট্রলার, এই ট্রলার পাওয়া যায় সেগুলোর বিষয়ে তল্লাশি অভিযান কিন্তু স্থানীয় যারা জেলে তাদেরও কিন্তু একই রকমভাবে কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় জেলেদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। জেলেরা কিন্তু জাল ফেলে ফেলে চেষ্টা করছেন যে কিছু সন্দেহভাজন কিছু পাওয়া যায় কিনা। এক্ষেত্রে কয়েকটি সন্দেহভাজন ছোটোখাটো কিছু পাওয়া গিয়েছে, সেগুলো আলাদা করে কলাপাতার ওপর ঢেকে রাখা হয়েছে। তবে সেগুলো খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না গোয়েন্দা কর্মকর্তারা। এখানে সিআইডি টিম, তাদের ফটোগ্রাফার এবং ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। একই সঙ্গে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে কসাই মুম্বাই থেকে যাকে ভাড়া করে আনা হয়েছিল এমপি আনারকে খণ্ড বিখণ্ড বা কিমা মানানোর জন্য, সেই কসাই জিহাদকে নিয়ে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো অভিযান চালানোর কথা রয়েছে। ইতিমধ্যেই সিআইডি কর্মকর্তারা তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন। এখন তারা সরাসরি সঞ্জীবা গার্ডেন্সের 56 BU অ্যাপার্টমেন্টে গিয়ে খুনি কসাই জিহাদকে নিয়ে রিকনস্ট্রাকশন করবে আগে, নাকি সরাসরি আরক্ষ ভবন যেখানে জিহাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখান থেকে সরাসরি এই বাগজোলা খালে নিয়ে আসা হবে, সেইটি কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। সুব্রত, আপনার কাছে আমরা আবার ফিরব। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন ধ্রুব ব্যানার্জি। ধ্রুব, আপনি তো বাংলাদেশে বসে পুরো ঘটনাটি নিয়ে কাজ করছেন, আপনি বিভিন্ন প্রতিবেদনও করেছেন। সুব্রতর কাছে আপনার জানার কিছু আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আজকে আসলে এই ঘটনাটি ঘটার পর বেশ কয়েকটি প্রশ্ন মনে দানা বেঁধেছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন যেটা মানুষের মনে আছে সেটা হচ্ছে, এই ঘটনাটি ঘটেছে, এত বড় একটি হত্যাকাণ্ড, সেটা আসলে কেন ঘটেছে? এর কারণ সম্পর্কে কি আপনারা কোনো তথ্য পেয়েছেন কিনা এখন পর্যন্ত? ধ্রুব, আপনি সত্যি যে প্রশ্নটি প্রাসঙ্গিক, যে কারণটির বিষয়ে কিন্তু এখন সিআইডির পক্ষ থেকে কিন্তু হত্যাকাণ্ডের রহস্য কিংবা কারণ তারা কিন্তু এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণভাবে রাখছেন। তারা প্রথম যে বিষয়টি তারা দেখছে যে এই এমপি আনারের যে মৃতদেহটি লোপাট করা হয়েছে, কোথায় তার দেহের খণ্ডাংশ কিংবা তার মৃতদেহের যে ট্রলিতে বা যে পলিপ্যাকে করে ফেলা হয়েছে, সেই মৃতদেহকে খুঁজে বের করার কিন্তু সমস্ত গোয়েন্দাদের প্রথম এবং প্রধান বিষয়। কারণ তাদের কাছে এভিডেন্স হচ্ছে, এমপি খুনের এভিডেন্স হচ্ছে এখনো পর্যন্ত কিছু রক্তের দাগ, যেটি আপনি জানেন যে উন্নত প্রযুক্তির ফিনাইল এবং স্প্রে ব্যবহার করে যেগুলো যেরকমভাবে এভিডেন্স মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, গোয়েন্দারা কিন্তু সেখানে কিন্তু ধোঁয়াশা ছিল, কারণ তাদের কাছে খুব একটা বেশি এভিডেন্স এই মুহূর্তে নেই। এবং আপনাকে শুধু জানিয়ে রাখি যে এভিডেন্সটা কিন্তু গোয়েন্দাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মামলাটা কিন্তু আলটিমেটলি এই 12 দিনের যে রিমান্ড নেওয়া হয়েছিল তারপরে কিন্তু তাকে আদালতে এই গোয়েন্দাদের পেশ করতে হবে। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই এই যারা এই ঘটনা ঘটিয়েছে বলে বলা হচ্ছে তাদের কাছে কিন্তু বড় সপক্ষে যুক্তি হবে যদি এই মৃতদেহের খণ্ডাংশ বা তার দেহাংশ কিংবা এই সংক্রান্ত এভিডেন্স গোয়েন্দাদের কাছে না আসে। সুতরাং কলকাতার
গোয়েন্দাদের যারা এই ইনভেস্টিগেশন করছেন তাদের কাছে প্রথম এবং এখন গুরুত্বপূর্ণ হচ্ছে সুব্রত, আমি evidence হিসেবে একটা বিষয় যে আরেকটু জানতে চাই। মৃতদেহ কোথায় ফেলা হয়েছে এবং আমি জানতে চাই আসলে দুই দেশের পুলিশের হাতেই কিন্তু আটক প্রায় 4 জন আছে। আসলে এখন পর্যন্ত দুই দেশের পুলিশ কি সমন্বয় করে কাজ করছে কিনা? ধ্রুব, আপনি জানেন যে দুদিন আগেই সময় টেলিভিশনের একটি অনুষ্ঠানে গোয়েন্দা প্রধান দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেদিনই কিন্তু ডিসক্লোজ করেছেন যে ডিএমপির দুজন এক্সপার্ট কলকাতা আসবেন এবং কলকাতায় এসে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং এই খুনি কসাই জিহাদকেও তারা সামনে এনে মুখোমুখি জেরা করবেন। সুতরাং আরেকটি বিষয় আমি বরাবরই বলছি ধ্রুব, যেটি কলকাতা এবং বাংলাদেশের গোয়েন্দাদের মধ্যে কতটা সূক্ষ্ম এবং দৃঢ় এবং বিশ্বাসযোগ্য যোগাযোগ ছিল সেটা কিন্তু এই ঘটনায়, মানে অর্থাৎ এই এমপি আনার খুনের ঘটনায় এত দ্রুত কলকাতা থেকে, মানে সীমান্ত এলাকা থেকে এই খুনি জিহাদকে গ্রেপ্তার এবং যেখানে খুন করা হয়েছে পিও স্পট অফ অকারেন্স সেটা কিন্তু শনাক্ত করা সম্ভব হয়েছে শুধুমাত্র কলকাতা এবং ঢাকার গোয়েন্দাদের যৌথ এবং বন্ধুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য যোগাযোগের কারণেই। সুতরাং এখানে সমন্বয় কিন্তু এখানে প্রতিষ্ঠিত এখনো পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ সুব্রত। ধ্রুব, আপনার বোধহয় প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়েছেন। সুব্রতকে আমরা বিদায় জানিয়েছি। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি তো সুব্রতর কাছেও প্রশ্ন করলেন, আপনি নিজেও বাংলাদেশে থেকে বেশ কিছু প্রতিবেদন করেছেন, কোন প্রশ্নগুলো আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কিংবা সাংবাদিকদের মাধ্যমে জনগণ জানতে পারিনি? এখনও আমাদের কাছে যেই প্রশ্নটি আমি সহকর্মী সুব্রতকেও করেছিলাম যে এই ঘটনাটির কারণ কি, এই জায়গাটি কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট হয়নি। আরও আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলো আমাদের মনে দানা বেঁধেছে। পাশাপাশি যারা বাংলাদেশের জনগণ আছে সেই জনগণও কিন্তু বলছে যে তাদের মনেও এই প্রশ্নটি আছে। এর যদি প্রথম প্রশ্নটি আমি যেটা বলছিলাম যে এই খুনের কারণটা কি, লাশ কয় টুকরো করা হয়েছে, লাশ কোথায় যাচ্ছে, সব কিছুর তথ্য আসলে একে একে আমাদের কাছে আসছে, কিন্তু এখন পর্যন্ত যে খুনের যে মোটিভ অর্থাৎ খুনের যে কারণ সেটা কিন্তু সামনে আসেনি। দ্বিতীয়ত যেটা সবার মনে প্রশ্ন বেঁধেছে সেটা হচ্ছে বাংলাদেশ এড়িয়ে ভারতে কেন এই হত্যাকাণ্ড। আমরা যেটা দেখেছি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা সবাই আনোয়ারুল আজিমের কাছের লোক ছিলেন। সুতরাং এই হত্যাকাণ্ড যদি করা লাগতো তাহলে সেটা বাংলাদেশেই সম্ভব হতো অনেকটা, কিন্তু তিনি বাংলাদেশে না করে বা এই হত্যাকাণ্ডটা বাংলাদেশে না ঘটে এটা ঘটেছে বর্ডার পার হয়ে ভারতে। সেই জিনিসটা আসলে কিন্তু সন্দেহের উদ্বেগ জানায় এবং মানুষের মনে এই প্রশ্নটি আছে। তৃতীয়ত, ফ্ল্যাটে পাওয়া রক্তমাখা যে কাপড়টি পাওয়া গেছে বা যে রক্তটুকু পাওয়া গেছে সেটা যে আনোয়ারুল আজিমেরই, সেই তথ্যটিও কিন্তু এখন পর্যন্ত সুনিশ্চিত না। শুধু রক্ত, হ্যাঁ, এবং একই সাথে যারা মাংস কিমা করে লুকিয়ে ফেললো তারা কেন রক্তমাখা কাপড় ফ্ল্যাটে রাখলো, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। এটাও একটা প্রশ্ন, যারা এত সুপরিকল্পিতভাবে একটা কাজ করেছে তারা একটু রক্ত রেখে যাবে বা কোনো প্রমাণ রেখে যাবে, এটা একটা বড় একটা প্রশ্ন। এবং দুই দেশের পুলিশ কি সমন্বয় করে কাজ করছে কিনা, যেটা আমরা এই সহকর্মী সুব্রতকেও প্রশ্ন করেছিলাম যে দুই দেশের পুলিশ সমন্বয় করে কাজ করছে কিনা। তিনি কিন্তু বলেছেন যে যেহেতু অভিযুক্ত ঘাতক জিহাদকে আটক করা সম্ভব হয়েছে সেক্ষেত্রে দুই দেশের পুলিশের সমন্বয় করে কাজ করার এখানে একটি উদাহরণ হয়ে গেছে, কিন্তু এই বিষয়ে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে কোনো কিছু আজকে কেউ বলা হয়েছে কিনা এখন পর্যন্ত? বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেই ব্যাপারে ভারতে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্তে ভারতীয় পুলিশের কাজ শেষ হলে বাংলাদেশের পুলিশ সেখানে তদন্তে যাবে বলে জানিয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদ। এক্সিকিউশন গ্রুপের লিডার, পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা, গলাকারকার পার্টির প্রধান, সে তো সেখানে ছিলেন, সেখানে বাকি সমস্ত কাজগুলি উনি করেছেন, এটা তো আমরা বলেছি। এবং সেখানে করে উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যতা দিয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের এখন একটু, তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে সে কারণে আমরা এখন যাচ্ছি না, ওদের কাজ এখানে শেষ হলেই আমি সহ আমার সাথে আমার ডিবির 2-1 অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব। আমরা ডিবি প্রধানের কথা শুনছিলাম, আসলে তিনি যেটা জানাচ্ছিলেন যে এই ঘটনার দ্রুত তদন্ত করে যারা দোষী আছেন তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এবং আমি ধ্রুব আমাদেরকে জানাবেন, আখতারুজ্জামান শাহিন যাকে আনারের বাল্যকালে 30 বছরের বন্ধুত্ব তাদের, এই শাহিনের জীবন নিয়ে কিন্তু এখন এক ধরনের প্রশ্ন আসছে সামনে। শাহিনের ব্যাপারে আপনার কাছে কি ধরনের তথ্য আছে? হ্যাঁ, এ নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা সেই প্রতিবেদনটি যদি দেখি।
সংসদ সদস্য আনার হত্যা মামলায় ভারতে রিমান্ডে থাকা জিহাদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল জিহাদ, হত্যা চেষ্টা, ডাকাতি, মারামারি সহ একাধিক মামলা রয়েছে ঢাকা ও খুলনার বিভিন্ন থানায়। 2 দফায় জেল খেটেছেন প্রায় 8 মাস। খুলনার দিঘলিয়া বারাকপুর এলাকার এই টিনশেডের বাড়িটি এমপি আনারকে টুকরো টুকরো করা মুম্বাইয়ের কসাই জিহাদ হাওলাদারের। জানা গেছে ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল ছিলেন জিহাদ, যেখানেই গণ্ডগোল সেখানেই দেখা মিলত জিহাদের। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে বাবা জয়নাল হাওলাদারের সঙ্গে করতেন রং মিস্ত্রির কাজ। হত্যা চেষ্টা, ডাকাতি, মারামারি সহ একাধিক মামলা রয়েছে ঢাকা ও খুলনার বিভিন্ন থানায়। 2 দফায় জেল খেটেছেন প্রায় 8 মাস। সর্বশেষ যশোরে একটি ডাকাতি মামলায় জড়িয়ে পড়ায় গা ঢাকা দেন। 1.5 বছর হলো লাপাত্তা জিহাদ। 9 মাস আগে সন্তানের খোঁজ নিতে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন 1.5 মিনিট। জিহাদ কোথায় আছেন জানতেন না বলে দাবি পরিবারের। তবে সঙ্গদোষে খারাপ হয়েছে ছেলে, বলছেন বাবা জয়নাল হাওলাদার। সন্তান দোষী হলে সর্বোচ্চ বিচার চান তিনি। সঙ্গ যেমন একটা জিনিস, সঙ্গটি এদেরকে খাইছে। খুন করছে নাকি শুনলাম, কইরা থাকে সেভাবে শাস্তি হবে, আর গুলি করে মেরে ফেলাই দেবে, বা সোজা হিসাব। ওরকম ছেলে আমার দরকার নেই বাপ। বাসায় হঠাৎ করে ডিবি আসছে, পরে ওইখান থেকে দৌড়াদৌড়ি পলাতক, আর আমার সাথে আর দেখা হয় নাই। ভারতে গেছে ওইটা বলেনি, আমি বলছি তুমি কই, আমি যেখানে আছি সমস্যা নেই। এদিকে গণমাধ্যমে জিহাদের অপকর্ম সামনে এলে সকাল থেকেই বাড়িতে ভিড় করে প্রতিবেশীরা। এমন নৃশংস ঘটনায় বিস্মিত তারা। সে জেল খাটিছিল, জেল খাটার পরে জেলের থেকে তার পরবর্তীতে সে বেরোয় একটা ডাকাতি মামলা খাইছিল। আমাদের এখানে একটা চেয়ারম্যান গ্যামদাম হয়েছিল, সেখান থেকে মনে করেন গ্যামদাম হওয়ার পরে তার নামে একটা কেস হওয়ার পরে সে মনে করে এলাকা ছাড়া হয়ে গেছিল। আর স্থানীয় থানা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। জাফর, আমরা অভিযুক্ত ঘাতক জাহিদের বিষয়ে একটি প্রতিবেদন দেখলাম। আপনি যেহেতু আখতারুজ্জামান শাহীনের বিষয়ে জানতে চেয়েছেন, সেই বিষয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা একটু সেটাও দেখে নিতে চাই। এত আলোচনা, সংসদ সদস্য আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন বিশাল এই বাংলো গড়ে তুলেছেন জনবসতিহীন এক নিস্তব্ধ গ্রামে। অভিযোগ আছে এই বাংলো থেকেই নানা অপকর্ম পরিচালিত করতেন তিনি। এখন প্রকাশ্যে আসছে যা ধীরে ধীরে জানবো এই বাংলো সম্পর্কে আরো অনেক কিছু। 27 বিঘা জমির উপর আলিশান বাংলো বাড়ি, সুইমিং পুল, গলফ, ক্রিকেট মাঠ, জিম, অভিজাত রিসোর্টের কোন সুবিধাটি নেই এই বাংলো বাড়িতে? ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে 2 কিলোমিটার দূরে এলাঙ্গি গ্রামের এই বাংলোর মালিক সংসদ সদস্য আনার হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন। জানা গেছে এখান থেকেই নিয়ন্ত্রিত হতো শাহীনের মাদক ব্যবসা। ঝিনাইদহে আসলে এখানেই থাকতেন তিনি। বন্ধুবান্ধব নিয়ে মেতে উঠতেন মৌজ মাস্তিতে। দামি গাড়িতে আসতেন নায়ক নায়িকারা। জানা যায় বন্ধু শাহীনের আমন্ত্রণে আনারও একাধিকবার এই বাংলোতে গিয়েছিলেন। এসে রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে, বক্সে গান মান দেয়, দিয়ে পুরো বাংলো এলাকা কাঁটাতারের বেষ্টনীতে ঘেরা। কেউ চাইলেই ঢুকতে পারে না এখানে। প্রায় 100 সিসি ক্যামেরা 24 ঘন্টা নজরদারি করে বাংলোর চারপাশ। পরপর 2 দিন সরেজমিন গিয়ে মূল গেটে তালা ঝুলতে দেখা যায়। বাইরে থেকে একটি দামি মাইক্রোবাস দেখা গেলেও অনেক ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি। কেউ আছেন এখানে? এমপি আনার খুনের পর এ যেন পরিত্যক্ত বাড়ি। শাহীনের ভাইয়ের বাংলোটির বেশিরভাগ জায়গা শাহীন পৈতৃক সূত্রে পেয়েছেন। মেজরিটি% পৈতৃক সম্পত্তি, যেটা বাবার থেকে পেয়েছে, আর বাকিটা ওর কেনা। ও একসময় ইটের ভাটা করছিল ওই জায়গায়। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহীন এখন সেখানেই অবস্থান করছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, ঝিনাইদহ। আমরা আখতারুজ্জামান শাহীনের প্রতিবেদনটি দেখে নিলাম। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো প্রতিবেদনটি জুড়ে তার বিলাসী জীবন, তার যে এলাকায় প্রভাব, সে তো মূলত বাংলাদেশে বসবাস করতো না, সে থাকতো হচ্ছে ইউএসএতে এবং সেখানকার নাগরিকও বটে। বাংলাদেশে সে যখন আসতো, তার যে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার জন্য সে বাংলোটি ব্যবহার করত। তার যে বিলাসী জীবন কিংবা রহস্যে ঘেরা জীবন, সেটি নিয়ে আপনার কাছে কি নতুন কোনো তথ্য পাওয়া যাবে কিনা? তার রহস্যে ঘেরা জীবন নিয়ে আমাদের কাছে অনেকগুলো তথ্য আছে। সুতরাং যেহেতু তিনি নিভৃত গ্রামে একটি বাংলো গড়ে তুলেছিলেন, এটা গড়ে তোলার পেছনেও কিন্তু কারণ আছে। কারণ আমরা যদি একটু দেখি যে প্রথমত নিভৃত গ্রামে তিনি বাংলো গড়ে বিভিন্ন ধরনের অপকর্ম করতেন।
যাতে কেউ টের না পান। আপনি হয়তোবা প্রতিবেদনটিতে দেখেছেন যে চারিদিকে সিসি ক্যামেরা এবং কাটা 100-রও বেশি CC ক্যামেরা। 100-রও বেশি সিসি ক্যামেরা এবং কাটা তার দিয়ে বেষ্টিত ছিলেন। সুতরাং গ্রামের মানুষ খুব সহজে এটার ভিতরে প্রবেশ করবে সেই সাহসটা তারা পেতেন না এবং অভিজাত রিসোর্টে মাদক ব্যবসা করতেন। সুতরাং তিনি যেই বাংলোটা গড়ে তুলেছিলেন সেই বাংলোর ভেতরেই তিনি মাদক ব্যবসা করতেন। আর যেহেতু এটা খুব নিয়ন্ত্রিত এবং নিরাপদ এবং চারিদিকে নিরাপত্তা বলয় তিনি সৃষ্টি করেছিলেন, সুতরাং এটার ভেতরে কেউ প্রবেশ করতে পারতেন না। এবং এখানে যিনি আনোয়ারুল আজিম যিনি নিহত হয়েছেন তারও কিন্তু যাতায়াত ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং পরবর্তী এবং শেষ লাইনটা যদি দেখি, এমপি হত্যার পর একদম পুরো বাংলো বাড়ি জুড়ে নীরবতা। আগে যেটা একটা সময় মাদকের আস্তানা ছিল, মানুষের আনাগোনা থাকতো এবং সব কিছু মিলিয়ে সেই জায়গাটাই এখন পুরোটাই নীরব এবং পুরো বাড়ি জুড়ে শুনশান নীরবতা। তবে এলাকাবাসী কিন্তু আসলে সেখানে কারা আসা যাওয়া করতো খুব বেশি জানার কোনো সুযোগ ছিল না, কারণ গাড়িতে করে যেত, যেমনটা আমরা আগের প্রতিবেদনগুলোতে দেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ ধ্রুব, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমাদের সহকর্মী সুব্রত আচার্য পশ্চিমবঙ্গে যে সিআইডি কিংবা পুলিশের কর্মকাণ্ড সেখান থেকেও তারা আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে, তদন্ত শেষে হয়তো আমরা বুঝতে পারবো ঘটনার প্রবাহ কোন দিকে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং একই সাথে কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। জানাছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম যে মারা গেছেন কিংবা হত্যাকাণ্ড ঘটিত হয়েছে সে বিষয়ে সর্বশেষ তথ্য।